উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। বিভিন্ন স্থানে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ। ভোট সুষ্ঠু হয়েছে দাবি সিইসি। মুসলিম বিশ্ব এক হলে ফিলিস্তিনের অধিকার আদায় সম্ভব বললেন প্রধানমন্ত্রী। গণহত্যা বন্ধের আহ্বান। পঞ্চগড়ে তেঁতুলিয়ায় 2 বাংলাদেশিকে হত্যার পর মরদেহ নিয়ে গেল বিএসএফ। প্রতিবাদ জানালো বিজিবি। এবং জিম্বাবুয়ের বিপক্ষে শেষ 2 টি-20 দল ঘোষণা করল বিসিবি। ফিরেছেন সাকিব, মুস্তাফিজ সৌম্য, আর বাদ পড়েছেন শরীফুল, আফিফ, ইমন। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। তবে শুরুতে থাকছে উপজেলা নির্বাচনের খবর। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে 139 উপজেলায় ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। এর আগে সকাল 8টা থেকে শুরু হয়ে দেশের 59 জেলার 139টি উপজেলার প্রথম ধাপের ভোট গ্রহণ। এর মধ্যে 22টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন এবং বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট হয়। চলে বিকেল 4টা পর্যন্ত। যৌথ বাহিনীর অভিযান চলমান থাকায় পার্বত্য জেলা বান্দরবানের 3 উপজেলায় নির্বাচন স্থগিত করে ইসি। সকাল থেকে বিভিন্ন এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রে আসেন ভোটাররা। পছন্দের প্রার্থীকে বেছে নিতে উৎসব মুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেন তারা। এই ধাপে মোট 1635 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে 570, ভাইস চেয়ারম্যান পদে 625 এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 440 জন। প্রথম ধাপে চেয়ারম্যান পদে 8, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে 10 করে অর্থাৎ মোট 28 প্রার্থী এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণে বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মাদারীপুর সদর উপজেলায় 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। এই সময় বেশ কয়েকটি হাতবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটনা হয়। সুনামগঞ্জে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে 10 জন আহত হয়েছেন। মুন্সিগঞ্জের গজারিয়ায় কেন্দ্রের বাইরে এক পুলিশ সদস্যকে মারধর করেছেন আনারস প্রতীকের সমর্থক ও ইউপি চেয়ারম্যান মনিরুল হক মিঠু এবং তার লোকজন। এই ঘটনার ছবি তোলা এক সাংবাদিককে মারধর ও কেন্দ্রের ভেতরে 7 সাংবাদিককে অবরুদ্ধ করে রাখা হয়। গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় আনারস প্রতীকের সমর্থকদের হামলার শিকার হয়েছেন এক সাংবাদিক। এদিকে সিরাজগঞ্জের বেলকুচিতে ভোট কেনার সময় নগদ 94,000 টাকা সহ ভাঙাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহুরুল ইসলামকে আটক করেছে পুলিশ। এদিকে বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের একটি ভোট কেন্দ্র থেকে ব্যালট পেপার বাইরে দেওয়ার অভিযোগে প্রিজাইডিং অফিসার ও প্রার্থীর এজেন্টকে আটক করেছে পুলিশ। এছাড়া সোনারাই ইউনিয়নের এক কেন্দ্রে জাল ভোট দেওয়ার ঘটনায় 2 সহকারী প্রিজাইডিং অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বেলা 12:30টার দিকে রামেশ্বরপুর ইউনিয়নের মাছপাড়া কুসুমকলি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রিজাইডিং অফিসার ও প্রার্থীর এজেন্টকে আটক এবং বেলা 12টার দিকে সোনারায় উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে 2 জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন এসব তথ্য নিশ্চিত করেছেন। মোট 900 ব্যালট পেপার প্রিজাইডিং অফিসারের সহযোগিতায় সে বাইরে নিয়ে গিয়েছে এবং সেই সবের বাইরে সিল মেরে চেয়ারম্যানের যে 300 সেই 300 বিভিন্ন ভোটারের মাধ্যমে ব্যালট পেপারগুলোকে নিয়ে এসে বক্সে ফেলে দিয়েছে। আর বাকি যে 600 সেই 600 নিয়ে প্রিজাইডিং অফিসারের কাছে দিতে এসেছে। তারপর সে আমাদের কাছে এই ঘটনাটা স্বীকার করে। আমরা তাদেরকে হেফাজতে নেই। নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সামগ্রিকভাবে ভোট সুষ্ঠু হয়েছে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সিইসি বলেন 30 থেকে 40% ভোট পড়েছে। ঝড় বৃষ্টি ও ধান কাটার মৌসুম থাকায় কমিশনের প্রত্যাশার চেয়ে কিছুটা
কম ভোট পড়েছে। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। সিইসি এই সময় জানান, বিচ্ছিন্ন 34টি ঘটনায় 37 জনকে আটক করা হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন 25 জন। এছাড়া 2টি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। ঘটনা ঘটেছে, যেখানে কিছু সংঘর্ষ, কিছু আহতের ঘটনা ঘটেছে। যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। মুসলিম বিশ্ব এক হলে ফিলিস্তিনি সহ বিশ্ব মুসলিমদের দাবি আদায় সহজ হতো বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সবসময় ফিলিস্তিনের পক্ষে কথা বলে যাবেন। দুপুরে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে 2024 সালের জন্য হজ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দেশ ডিজিটাল হয়, এখন থেকে ঘরে বসেই হজ করা যাচ্ছে বলেও জানান সরকার প্রধান। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। হিজরি 1445 সালের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে 2024 সালের জন্য হজ কার্যক্রমের এই যাত্রার উদ্বোধন ঘোষণা করেন সরকার প্রধান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, 2008 সালের নির্বাচন ইশতেহার অনুযায়ী ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন হওয়ায় এখন হজের সব কাজ ঘরে বসেই করা যাচ্ছে। আজকে যদি আমাদের সকল মুসলিম কার্যগুলি এক হয়ে একযোগে কাজ করতে পারতো, তাহলে আরো আমরা এই ব্যাপারে অনেক অগ্রগামী হতে পারতাম। এবং আমি ওআইসি ভুক্ত দেশগুলির মধ্যে আমি একমাত্র বোন। আমি বলছি, আমি তো একমাত্র বোন আছি। আমার এখানে এটাই কথা যে সকলে এখন এবং এই ধরনের অন্যায় অবিচার যেন আমাদের উপর না হয়, সেদিকে তার জন্য সকলে সোচ্চার থাকবে। মুসলিম বিশ্ব এক হলে ফিলিস্তিনের অধিকার আদায়ে আরো এগিয়ে যেতে উল্লেখ করে শেখ হাসিনা মুসলিম দেশগুলোকে এক হওয়ার আহ্বান জানান। আজকে আমরা হজ ব্যবস্থাপনা করতে পেরেছি, কারণ ডিজিটাল বাংলাদেশ আমরা বাস্তবায়ন করেছি। আমাদের আগামী দিনের লক্ষ্য হচ্ছে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। এরপর কারো কষ্ট করতে হবে না, একেবারে ঘরে বসে আপনার সব ব্যবস্থা পাবেন, সোজা প্লেনে উঠবেন, চলে যাবেন। এ সময় হাজিদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মুসলিম বিশ্বের জন্য দোয়া করার আহ্বান জানান। দেশের মানুষের ধর্মীয় অনুভূতিটাকে সম্মান জানিয়ে সকলে যেন সহজভাবে ধর্মটা পালন করতে পারে, সেই ব্যবস্থাটাও তিনি করে দিয়ে গেছেন। কাজে আজকে বাংলাদেশ যতদূর এগিয়েছে, আমি মনে করি যে এটা দেশবাসীর সকলের সহযোগিতা পেয়েছি বলে এটা সম্ভব হয়েছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে 2 বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার খয়খাটপাড়া এলাকায় সীমান্তে এই ঘটনাটি ঘটে। ঘটনার পর বিএসএফ এর ওই 2 যুবকের মরদেহ টেনে হিঁচড়ে সীমান্তের ওপারে নিলে ভারতীয় পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। নিহতরা হলেন তেঁতুলিয়া উপজেলার মাগুরা গ্রামের জুনু মিয়ার ছেলে জলিল ও তিরনইহাট ব্রহ্মতলা গ্রামের কেতাবালির ছেলে ইয়াসিন আলী। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজয় কুমার বিষয়টি নিশ্চিত করেছেন। পঞ্চগড়ে 18 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুবায়ের হাসান জানান, ঘটনার প্রতিবাদ সহ লাশ ফেরতের প্রক্রিয়া চলছে। এর বাংলাদেশ জিম্বাবুয়ে টি-20 সিরিজের খবর। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের অবশিষ্ট 2টি টি-20 ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। নতুন ঘোষিত দলে ফিরেছেন সাকিব আল হাসান, সৌম্য সরকার এবং মুস্তাফিজুর রহমান। বাদ পড়েছেন শরীফুল, আফিফ এবং ইমন। এছাড়া দলে রয়েছেন লিটন দাস। ইতোমধ্যেই 5 ম্যাচের টি-20 সিরিজে 3-0 ব্যবধানে জিতেছে বাংলাদেশ। আগামী 10 এবং 12 মে সিরিজের অবশিষ্ট 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দর্শক, সংবাদের এই পর্যায়ে থাকছে সারা বাংলার খবর। টাঙ্গাইলে ধনবাড়ী উপজেলার মুসদ্দি ইউনিয়নের একটি ভোট কেন্দ্রে দফায় দফায় ভীমরুলের আক্রমণে নারী পুরুষ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 25 জন আহত হয়েছেন। দুপুর 1টা ও 2:30 পর্যন্ত 2 দফায় ভীমরুলের আক্রমণের ঘটনা ঘটে। এতে 4 পুলিশ সদস্য ও 2 আনসার সদস্য, 2 শিশু সহ অন্তত 25 জন আহত হয়েছেন। ভীমরুলের আক্রমণে সানোয়ার ও সলিমুল্লাহ নামে 2 জনের অবস্থা গুরুতর। এই 2 জন সহ মোট 10 জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
পাঠানো হয়েছে। চট্টগ্রামের মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে মিরসরাইতে ভোট গ্রহণ শেষ হয়ে চলছে গণনা। সকাল 8টা থেকে শুরু হয় ভোট গ্রহণ, চলে বিকেল 4টা পর্যন্ত। মিরসরাই উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 5 জন, এছাড়া ভাইস চেয়ারম্যান পদে 4 জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। প্রতিটি ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন বলে জানান তিনি। চট্টগ্রাম জেলার পুলিশ সুপার SM শফিউল্লাহ বলেন, সন্দ্বীপ, সীতাকুণ্ড ও মিরসরাই উপজেলা নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কুমিল্লার লাঙ্গলকোটে স্বাধীনতার 53 বছরে উন্নয়নের ছোঁয়া লাগেনি উপজেলার রায়কোট উত্তর ইউনিয়ন দাসনাই পাড়া থেকে কুকুরখিল কাঁচা সড়কটিতে। সংস্কারের অভাবে সামান্য বৃষ্টিতে পানিতে ডুবে থাকে দাসনাই পাড়া মহিলা দাখিল মাদ্রাসার মাঠও কাঁচা সড়কটি। এতে প্রতিদিন ভোগান্তি নিয়ে চলাচল করতে হয় এলাকাবাসীর। স্থানীয়দের অভিযোগ, মাটির সড়কটির সংস্কার বা উন্নয়নে বছরের পর বছর আশার বাণী শুনে আসলেও কাজের কাজ কিছুই হয়নি। তাই স্থানীয়দের দুর্ভোগ কমাতে দ্রুত পাকা সড়ক নির্মাণের দাবি এলাকাবাসীর। এবার বাণিজ্য সংবাদ। উত্তরের কালো সোনা হিসেবে পরিচিত পেঁয়াজ বীজ চাষে সফলতা পেয়েছেন পঞ্চগড়ের কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় রোগবালাই কম হয়, এবার ফলন হয়েছে ভালো। কৃষি বিভাগ বলছে, কৃষকদের কারিগরি সহায়তা সহ সব ধরনের পরামর্শ দেয়া বেড়েছে আবাদ। ফলে বিদেশ থেকে পেঁয়াজ বীজ আমদানি নির্ভরতা কমবে। আখতারুজ্জামান আক্তারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরবি ইসলাম হিমু। যেদিকে দু চোখ যায়, মাঠ জুড়ে শুধু পেঁয়াজ বীজের শুভ্র রঙের খেলা। উত্তরের জেলা পঞ্চগড়ে এবার পেঁয়াজ চাষ করে সফলতা পেয়েছেন চাষিরা। চৈত্রের প্রখর রোদে তা পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। কৃষকেরা বলছেন, প্রতি বিঘা জমিতে 90,000 থেকে 1 লাখ টাকা খরচ হয়েছে। মাটিতে পেঁয়াজের কন্দ আর ডগায় পেঁয়াজ বীজ, ফলে অন্য ফসলের তুলনায় দ্বিগুণ লাভের আশা করছেন কৃষকেরা। এবারে আকাশ অনেকটা ভালো আছে, ভালো হওয়ার কারণে এবারে একটু বেশি ফলন হবে বা লাভ একটু বেশি হবে। তো অনেক বিদেশ থেকে পেঁয়াজের বীজ আসতেছিল, ফসল ভালো হচ্ছিল না। এখন তো দেশি পেঁয়াজ বের হওয়াতে অনেক ফসল বেড়ে গেছে। 3 বছর যাবত এই পেঁয়াজের বীজ আবাদ করতেছি। গতবারে লাভ মোটামুটি হয়েছে, এবারও 8 বিঘা পেঁয়াজের বীজ আবাদ করছি। কৃষকদের মাঠ পর্যায়ে কারিগরি সহায়তা ও বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রণোদনা দেয়া হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। কৃষক আর্থিকভাবে লাভবান হয়, আরো বেশি পেঁয়াজ বীজ উৎপাদনের ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করছে এবং এই ক্ষেত্রে আমাদের স্থানীয়ভাবে পেঁয়াজের উৎপাদনের যে পেঁয়াজের বীজের যে চাহিদা পূরণের পাশাপাশি আমাদের বৈদেশিক যে আমদানি নির্ভরতা অনেকখানি কমে আসবে বলে আমি আশা ব্যক্ত করি। কৃষি বিভাগের তথ্য মতে জেলার 5 উপজেলার মধ্যে শুধু আটোয়ারী উপজেলাতেই 3 হেক্টরের বেশি পেঁয়াজ বীজের চাষ হয়েছে। আরবি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। টানা কয়েকদিনের ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় ব্রাজিলে এখন পর্যন্ত 90 জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ রিও গ্রান্ডে ডো সুলে ভয়াবহ বন্যার কারণে বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। বন্যায় এখন পর্যন্ত কমপক্ষে 90 জন মারা গেছেন এবং প্রায় 1.5 লাখ মানুষ এরই মধ্যে বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া আরও 130 জনেরও বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। এদিকে চলতি সপ্তাহে আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে এবং তেমনটি হলে এই অঞ্চলের বিপর্যয়কর পরিস্থিতি আরও খারাপ আকার ধারণ করবে বলে শঙ্কা করা হচ্ছে। অনেক বাসিন্দাকে তাদের বাড়িঘর ছেড়ে যেতে বলা হয়েছে। এছাড়া বন্যায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা বাসিন্দাদের সরিয়ে নেয়ার কাজ করছে উদ্ধারকর্মীরা।
মধ্যপ্রাচ্যের সংকট কিছুটা হলেও দেশের অর্থনীতিতে পড়বে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এই কথা জানান তিনি। এ সময় তিনি বলেন, রাজধানীর গাবতলী বাস টার্মিনালে যানজট লাগার কারণ হচ্ছে অবৈধ পার্কিং। মালিক এবং শ্রমিকদের প্রতিযোগিতাও আছে। এই সমস্যা নিরসনে সরকার কাজ করছে বলে সংসদকে জানান প্রধানমন্ত্রী। এ সময় দীর্ঘ সময় একই ড্রাইভার দিয়ে গাড়ি না চালানোর আহ্বান জানান তিনি। পরিমাণ খাদ্যশস্য সরবরাহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশস্থ বাংলাদেশ মিশন সমূহের সাথে নিয়মিত নিবিড় যোগাযোগ অব্যাহত রেখেছে এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করছে, যে উদ্ভূত সংকট কেটে যায় এবং বাংলাদেশের জনশক্তি রপ্তানি সহ বাণিজ্য বিনিয়োগ চলমান পরিস্থিতির ফলে প্রভাবিত না হয়। মধ্যপ্রাচ্যে চলমান সংকট আরও ঘনীভূত দীর্ঘায়িত হলে তা বাংলাদেশের উপর অর্থনৈতিক প্রভাব ফেলতে পারে বিধায় সরকার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মদিন আজ। ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের এই মহীরুহ। তিনি অন্যান্য সব সৃষ্টি, গল্প, কবিতা, উপন্যাস, ছোট গল্প, অসংখ্য গানের মধ্য দিয়ে বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে পৌঁছে দিয়েছেন সারা বিশ্বের কাছে। তার জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের মা শারদা সুন্দরী দেবী এবং বাবা বিখ্যাত জমিদার ও ব্রাহ্ম ধর্মগুরু দেবেন্দ্রনাথ ঠাকুর। তিনি কবিতা লেখা শুরু করেন মাত্র ৮ বছর বয়সে। তার জীবদ্দশায় ও মৃত্যুর পর প্রকাশিত হয়েছে ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস, ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্য সংকলন। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ নোবেল বিজয়ী এই বাঙালি সাহিত্যিককে স্মরণ করছে তার অগণিত ভক্ত। চট্টগ্রামে যুব সমাজকে অবক্ষয় থেকে বাঁচার উপায় নিয়ে নির্মিত ওয়েব ফিল্ম দুনিয়ায় খেলা এর প্রিমিয়াম শো অনুষ্ঠিত হয়েছে। বিকেলে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন প্রাঙ্গণ দর্শক, নির্মাতা ও শিল্পীদের অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে। জীবন প্রিয়া ডিজিটালের ব্যানারে এই ওয়েব ফিল্মটিতে সামাজিক অবক্ষয় আর অসঙ্গতি এবং কঠিন ও কঠোর জীবনের বাস্তবতা উঠে এসেছে। ৪৫ মিনিটের এই ওয়েব ফিল্মটির রচয়িতা প্রিয়া সেন এবং চিত্রনাট্য পরিচালনা ছিলেন এসডি জীবন। এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক। আরও একবার, উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। বিভিন্ন স্থানে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ। ভোট সুষ্ঠু হয়েছে দাবি সিইসির। মুসলিম বিশ্ব এক হলে ফিলিস্তিনির অধিকার আদায় সম্ভব বললেন প্রধানমন্ত্রী। গণহত্যা বন্ধের আহ্বান। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২ বাংলাদেশিকে হত্যার পর মরদেহ নিয়ে গেল বিএসএফ। প্রতিবাদ জানালো বিজিবি। এবং জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ২ টি-20 দল ঘোষণা করল বিসিবি। ফিরেছেন সাকিব, মুস্তাফিজ, সৌম্য আর বাদ পড়েছেন শরীফুল, আফিফ, ইমন। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।